আমি সেই সব মানুষদের সঙ্গেই মেলামেশা করতে পছন্দ করি, হয়তো বা তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়, মানে যাদের সঙ্গে ফ্রিকোয়েন্সি লেভেল ম্যাচ করে আর কি। তারা সকলেই মুক্ত মনে, তারা ওই ধর্মনিরপেক্ষভাবে ভাবেন, তারা সাম্যবাদে বিশ্বাস করে, বা অন্তত পক্ষে ধরুন বিশ্বাস না করলেও তারা লিবারাল থট রাখেন। আমি আপনার এই ক্যামেরার সামনেই বলছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ধরুন সরাসরি বলি, যারা ধরুন বিজেপি, মানে তারা ধরুন রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে একাত্ম বোধ করে, কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্বের জায়গা থেকে, বা তাদের সঙ্গে ধরুন ইভেন তারা হয়তো আমার থেকে বয়সে সিনিয়র বা পেশাগতভাবেও হয়তো বেশি দিন প্র্যাকটিস করছেন, কিন্তু তারা যখন আমার সঙ্গে মেশেন বা আমি তাদের সঙ্গে মিশি, মানে সেই যে লিবারাল থট, সেটার যে এক্সচেঞ্জ হয়, মানে সেটা আমার কখনো ফিল করতেই দেয় না। আমার কিন্তু এটা কি মনে হয় এই গোটা দেশে, মানে উত্তরপ্রদেশের কিছু ঘটনা বা বিভিন্ন জায়গা থেকে যে খবর আসে, এই দেশের সংখ্যালঘুরা নিশ্চিন্তে নেই, এটা কি আপনি মনে করেন? হ্যাঁ, এটা আমি মনে করি। মানে ফিরদৌস শামীমের তো তৃণমূল কংগ্রেস করা উচিত ছিল, কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে ভারতীয় জনতা পার্টির অশ্বমেধের ঘোড়াকে পশ্চিমবঙ্গের সীমানায় দাঁড় করিয়ে দেওয়া। আমি এই ক্ষেত্রে বলি যে বিজেপির যে সাম্প্রদায়িকতা, আমি একটু এবার রাজনৈতিক প্রশ্ন যেহেতু করলেন, বিজেপির যে সাম্প্রদায়িকতা তার সঙ্গে তাল মিলিয়ে এই ক্ষেত্রে, এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কিন্তু সমভাবে তার সাম্প্রদায়িকতার বিষবাষ্প কিন্তু গোটা সমাজে ছড়িয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিই, এবং সেটা কোনো প্রয়োজন ছিল না। যেমন ধরুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিন হঠাৎ করে বললেন ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে যে এখানে মুসলমানদের জন্য হাসপাতাল হবে। এটা তো কখনো হতে পারে না, কোনো হাসপাতাল তো মুসলমান বা হিন্দু এভাবে তো মানে কোনোদিনই তৈরি হতে পারে না। দেখুন, মানে এটা তো হতে পারে যে হয় হাসপাতালের সামনে, ধরুন আমি আমার তৃণমূলের বন্ধুদের বলেছি যে হাসপাতালের সামনে একজন ধরুন অ্যাক্সিডেন্ট করে গেলেন, তিনি ধর্মবিশ্বাসী হিন্দু, তাহলে কি ওই হাসপাতালে ডাক্তারবাবু বলবে যে তুমি ধর্মবিশ্বাসী হিন্দু, তাই তোমাকে আমি চিকিৎসা করব না? এটা তো হতে পারে না। ফলে এই যে ধরুন কথাগুলো বলা, এটা কি বলুন তো, এই সাম্প্রদায়িক যে বিভাজন, সেই রেখাটাকে আর একটু স্পষ্ট করে দেওয়া। ফলে এই রাজ্যে যেমন ধরুন, আপনি যদি রাজনৈতিকভাবে বলেন, এই রাজ্যে রাজনৈতিকভাবে বিজেপি তার মাটি তৈরি করতে সক্ষম হয়েছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে, এবং কথাবার্তা যতটা না কাজ করেছেন তার থেকে অনেক বেশি বলেছেন, তার ফলে এই রাজ্যে কিন্তু বিজেপির মাটি তৈরি হয়েছে। না হলে অন্যথায় কখনোই সম্ভব ছিল না এই রাজ্যের পক্ষে, অন্ততপক্ষে এই রাজ্যের ক্ষেত্রে বিজেপির মাটি তৈরি হওয়া। তার কারণ এই রাজ্যের যে সাধারণ মানুষের, আপনি বলতে পারেন সামাজিক ক্ষেত্রে, ব্যক্তি জীবনে যে চর্চা ছিল, এবং সেটা দীর্ঘদিনের চর্চা, সেখানে কিন্তু এই সাম্প্রদায়িক রাজনীতির খুব একটা বেশি জায়গা ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন, মানে বলতে পারেন যে শাসক দল, সে ক্ষমতায় রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তিনি যা ডেলিভার করছেন, তিনি যা কথাবার্তা বলছেন, সেটা মানুষের মনে কিন্তু এই জায়গাটা তৈরি করে দিয়েছে, সাম্প্রদায়িক রাজনীতির জায়গা তৈরি করে দিয়েছে, যেটা কিন্তু এই রাজ্যকে, আমি মনে করি এই রাজ্যকে বেশ কিছুটা পিছিয়ে দিয়েছে। তারপরে আপনি বলছেন 2011 সালের পর থেকে, অর্থাৎ পরিবর্তনের পর থেকে এ রাজ্যে ধর্মের মেরুকরণ আরো বেশি তীব্র হয়েছে। না, 2011-র পর থেকে আমি মনে করি না, আমি মনে করি তার আগে থেকে। আপনি দেখুন, নন্দীগ্রামে জমি নেওয়া হচ্ছে, সেই সময়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বললেন না জমি নেওয়া হবে না। তিনি কি প্রচার করলেন? মুসলমানদের জমি নেওয়া হচ্ছে। আপনার নিশ্চিতভাবে মনে থাকবে সাংবাদিক হিসেবে। এই যে প্রচার হলো, সেই প্রচার কিন্তু তিনি ক্ষমতায় আসার পূর্বে থেকেই শুরু করেছেন। এই রাজ্যে সেই সময় সাচার কমিটির রিপোর্ট, তার প্রেক্ষিতে এই রাজ্যের সাপেক্ষে বললেন যে বামেরা তারা মুসলমানদের জন্য কিছু করেনি, এই রাজ্যের মুসলমানরা পিছিয়ে আছে। দেখুন, এটা ঠিক, মুসলমানরা পিছিয়ে আছে, এটা নিয়ে আমি নিশ্চিতভাবে অন্য প্রেক্ষিতে বলবো, কিন্তু তার কারণ কোনো বামপন্থী রাজনীতি ছিল, তার কারণ অন্য কিছু ছিল। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে প্রচার শুরু হলো, এই যে তিনি যে রাজনীতি শুরু করলেন যে মুসলিমরা বঞ্চিত, একটা বিশেষ অংশ বঞ্চিত, এই বলে তিনি প্রথম রাজনীতি শুরু করলেন। তারপরে তিনি যেখানে এইখান থেকে তিনি বললেন আমি মুক্তির পথ কি, এই মুক্তির পথ তিনি দিতে শুরু করলেন ইমাম ভাতা দিয়ে। যে ইমাম ভাতা দিয়ে গোটা সমাজের কি হবে? ওই ইমামের ছেলেকে যদি তার শিক্ষা দীক্ষা, তার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা, তার কর্মসংস্থানের ব্যবস্থা, এটা না তৈরি করে
ইমাম ভাতা দিয়ে আপনি আসলে ওই বিভাজন রেখাটাকে আরো বেশি সুস্পষ্ট করলেন। আপনাকে পরবর্তীতে পুরোহিত ভাতা দিতে হলো। আচ্ছা বলুন তো, ইমাম ভাতা বা পুরোহিত ভাতা দিয়ে কার কি উপকার হয়েছে বলুন তো? একজন ধর্মপ্রাণ মুসলিম বা একজন ধর্মপ্রাণ হিন্দু, তিনি তার মন্দিরের জন্য বা মসজিদের জন্য, যিনি ওই মন্দিরে এনগেজড হয়ে আছেন বা মসজিদে এনগেজড হয়ে আছেন, তাকে দেবেন, এবং সেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই যে ধরুন দুর্গাপুজোয় সরকার অনুদান দিচ্ছে। আচ্ছা আগে কি অনুদান যখন ছিল না তখন কি দুর্গাপুজো হতো না? নাকি তখন মানুষজন কম ধর্মপ্রাণ ছিল? কোনটাই ছিল না। কোনো প্রয়োজনই ছিল না এই বার্ডেনটা নিজের কাঁধে নেওয়া। সেটা দিয়ে অন্য কিছু করা যেত। একটা অন্ততপক্ষে হাসপাতাল তৈরি করা যেত। একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যেত। সরকারের কাজ তো আর এটা হতে পারে না যে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের একটা বিশেষ বিশেষ ধরনের পুজোকে বা আপনি ধরুন অন্য যা কিছুই হোক না কেন, সেই উৎসব পালন করে, ওরস পালন করে, এটা তো কোনো সরকারের কাজ হতে পারে না। কিন্তু এইগুলো করে আসলে যেটা করলেন সেটা সাম্প্রদায়িক রাজনীতিকে আরো সুস্পষ্ট করলেন, এবং তার ফলে এরা যে বিজেপি মাটি পেয়েছে এবং তারা তারপরে সেটা চর্চা করেছে। দেখুন, যেটা হয়নি ইমাম ভাতা দেখিয়ে বলেছে যে দেখুন মুসলিম অ্যাপিসমেন্ট হচ্ছে, আপনারা আমার পক্ষে আসুন। আবার পরবর্তীতে তাকে পুরোহিত ভাতা দিতে হয়েছে।